রাত 12টা বাজে। এখন এই পুকুর পাড়ে আমাদের আসাটা একদম ঠিক হয়নি। চল ফিরে যাই। গায়ের লোক বলে এই পুকুরে নাকি একটা মায়াবী সোনা বা হীরের জিনিস ভাসে, আর ওটা ছুঁতে গেলেই জল থেকে কি একটা বেরিয়ে মানুষকে টেনে ভেতরে নিয়ে যায়। দূর দূর, গায়ের লোক তো কত কি বলে। তুই ভাবতো নিলয়, যদি সত্যিই কোনো গুপ্তধন বা দামি জিনিস পাওয়া যায় তবে আমাদের কপাল খুলে যাবে। আর তুই তো জানিস আমি সাঁতারে ফার্স্ট হয়েছিলাম, আমাকে জলে টেনে নিয়ে যাওয়া অত সহজ নয়। হঠাৎ পুকুরের মাঝখান থেকে একটা অদ্ভুত লাল আলো বের হতে থাকে। জলের ভেতর থেকে একটা বিশাল রক্ত লাল পদ্মফুল ভেসে ওঠে, যার মাঝখানে একটা জলজলে সোনার গহনা বা হিরে রাখা। নিলয়, দেখ দেখ, ওই দেখ, পুকুরের মাঝখানে ওটা কি? একটা লাল পদ্ম ফুল, আর তার ওপরে ওটা কি জ্বলছে? ওটা তো একটা সোনার মুকুট। সজল, না, ওদিকে তাকাস না। সাধারণ কোনো ফুল রাতে ওভাবে জ্বলতে পারে না। এটা একটা ফাঁদ। ভালো চাস তো সোজা বাড়ির দিকে হাঁটা দে। তুই একটা আস্ত ভীরু। এত বড় সুযোগ আমি হাতছাড়া করব না। ওই সোনাটা আমি নিয়েই ছাড়ব। সজল ঘাটের সিঁড়ি দিয়ে নেমে জলের মধ্যে পা দেয়। সে আস্তে আস্তে সাঁতরে ফুলটার দিকে এগোতে থাকে। যেমনই সজল ফুলটা ছুঁতে যায়, ফুলটা গায়েব হয়ে যায়। জল থেকে হঠাৎ কতগুলো পচা গলা কালো হাত বেরিয়ে সজলের পা আর কোমর জড়িয়ে ধরে। ওরে বাবা রে, এটা কি? নিলয়, আমার পা দুটো কিসে যেন চেপে ধরেছে, আমাকে নিচের দিকে টেনে নামাচ্ছে। বাঁচা আমাকে! সজল জলের ওপর হাবুডুবু খাচ্ছে। জল থেকে একটা ভয়ঙ্কর ডাইনির ছায়া ভেসে ওঠে। লোভী মানুষ, এই পুকুরে যে আসে সে আর ফিরে না। তোর আত্মাও এখন আমার এই পুকুরের তলায় বন্দি হবে। নিলয়, বাঁচা, ঘাট থেকে ওই বাঁশটা বাড়িয়ে দে, আমি তলিয়ে যাচ্ছি। সজল, হাতটা ধর, শক্ত করে ধর, আমি তোকে টেনে তুলছি। নিলয় গায়ের জোরে বাঁশটা টানে, কিন্তু জলের ভেতরের শক্তিটা অনেক বেশি। সজল আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যেতে থাকে, শুধু তার হাতটা দেখা যায়। সজল ভাই আমার, আমি তোকে বাঁচাতে পারলাম না। কেন তুই আমার কথা শুনলি না রে? ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে আবার সেই লাল পদ্মফুলটা ভেসে ওঠে। তবে এবার তার ওপর সোনার গহনা নেই, আছে সজলের হাতের ঘড়িটা। আর জল থেকে সজলের চেনা গলা ভেসে আসে। নিলয়, দেখ, আমি জিনিসটা পেয়ে গেছি। তুই কাঁদছিস কেন? ঘাটের নিচে আয়, এসে তোর জিনিসটা নিয়ে যা। নিলয় চিৎকার করে উল্টো দিকে দৌড় দেয়। সজল নেই। সজলকে ওই পুকুরটা গিলে খেয়েছে। কিন্তু গ্রামের লোক তো কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবাই ভাবছে সজল শহর পালিয়ে গেছে। কিন্তু আমি জানি ওই পুকুরে কিছু একটা আছে। ওটা সজলকে ছাড়ে কাকেও ছাড়বে না। নিলয়, দরজাটা খোল না ভাই। সজল? না, ও সজল হতে পারে না। সজল তো কাল রাতে। নিলয় ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা গ্রামের এক বুড়ো ওঝা বা তান্ত্রিকের কাছে যায়। আমি জানি তুই কেন এসেছিস নিলয়। নিশিপুর গ্রামের ওই পদ্মপুকুর কোনো সাধারণ পুকুর নয়, ওটা হলো একটা যক্ষ পুকুর। বাবা, আমার বন্ধু সজলকে কাল রাতে ওই পুকুর টেনে নিয়ে গেছে। আজ দুপুরে আমি ওর গলার আওয়াজ শুনেছি। ও কি বেঁচে আছে বাবা? না, যে একবার ওই পুকুরের মায়ায় পড়েছে সে আর বেঁচে নেই।
পুকুরের তলার অশুভ শক্তি এখন সজলের রূপ ধরে তোকে ডাকছে, কারণ কাল রাতে তুই ওকে বাঁচানোর চেষ্টা করেছিলি। সেই অতৃপ্ত আত্মা এখন তোর রক্ত চায়। তাহলে আমি কি করব বাবা? আমি কিভাবে বাঁচব? আজ রাতে তোকে আবার ওই পুকুর পাড়ে যেতে হবে। অশুভ শক্তিকে চিরতরে ধ্বংস করতে হলে ওই পুকুরের মাঝখানে এই পাথরটা ছুঁড়ে মারতে হবে। কিন্তু মনে রাখবি, সজলের আত্মা তোকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। একটু ভুল হলেই তুইও শেষ। গভীর রাত, চারদিক অন্ধকার। হাতে তান্ত্রিকের দেওয়া পাথর নিয়ে নিলয় কাঁপতে কাঁপতে পুকুর ঘাটে এসে দাঁড়ায়। সজল ভাই, আমি তোর আত্মার শান্তির জন্য এখানে এসেছি। আমাকে তুই ক্ষমা করে দিস। নিলয়, বাছা আমাকে। নিচে খুব অন্ধকার, খুব ঠান্ডা। ওরা আমাকে রোজ কষ্ট দেয় রে। তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তুইও কি আমাকে এখানে একা ফেলে চলে যাবি? হাতটা বাড়িয়ে দে না ভাই। নিলয় সজলের কান্না দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে পাথরটা ছোঁড়ার কথা ভুলে এক পা এগিয়ে যায়। সজল, তুই সত্যি কষ্ট পাচ্ছিস? দাঁড়া। জল থেকে কালো হাতগুলো বেরিয়ে নিলয়ের পা চেপে ধরে টেনে জলের দিকে নামাতে থাকে। নিলয় অর্ধেক জলের নিচে চলে গেছে। সে শেষ মুহূর্তে তান্ত্রিকের কথা মনে করে হাতের পাথরটা পুকুরের ঠিক মাঝখানে ছুঁড়ে মারে। শেষ পর্যন্ত সব শেষ হলো। সজল, তুই এবার শান্তি পাবি ভাই। এই অভিশপ্ত পুকুর আজ মুক্ত হলো।